মমতা বন্দ্যোপাধ্যায় একা লড়ার বার্তা দেওয়ার সঙ্গে সঙ্গে বিরোধীরা যেমনটা তোপ করছেন যে এই বীজমূল তত্ত্ব খাড়া হয়ে গেল, এই যে বিজেপির খোঁচরে মমতা বন্দ্যোপাধ্যায় এই জোটের সঙ্গে ছিলেন সেটা একেবারে পরিষ্কার হয়ে গেল এবং শেষ মুহূর্তে তিনি বেরিয়ে এলেন। কি বলবেন এই বিষয় নিয়ে? এ বিষয় নিয়ে আমাদের কি বলার আছে? আমাদের একটাই কথা বলার আছে, সিপিএম বলছে তৃণমূলকে বিজেপির বি টিম, আবার কেরলের সিপিএম বলছে কংগ্রেসকে বিজেপির বি টিম, আবার তৃণমূল এখানে দাঁড়িয়ে বলছে যে কংগ্রেস সিপিএম বিজেপির বি টিম। তাহলে এ ক্যাটাগরির টিম হচ্ছে একমাত্র বিজেপি, তা মানুষ বিজেপিকে ভোট দেবে। এ ক্যাটাগরি ছেড়ে কেন বি সি ডি এইসব ক্যাটাগরির এই তৃণমূল কংগ্রেস তারপর সিপিএম এদেরকে ভোট দিয়ে ভোট নষ্ট করতে যাবে? এমনিও তো এরা জিততে পারবে না, এমনিও তো এরা সরকার তৈরি করতে পারবে না। আপনার মনে হয় সিপিএম সরকার তৈরি করতে পারবে? আপনার মনে হয় কংগ্রেস সরকার তৈরি করতে পারবে? আর তৃণমূলের তো বাংলার বাইরে অস্তিত্বই নেই। তাহলে দেশের নির্বাচনে এই সমস্ত অপ্রাসঙ্গিক দলকে ভোটটা দিয়ে ভোটটা নষ্ট করার মানে কি? সাংসদদের দেবেন, সেই সাংসদরা টিকটক করে বেড়াবে, কোনো সাংসদ দুবাই ঘুরে বেড়াবে। তাহলে বিজেপিকে ভোটটা দিন, যাতে বিজেপি সরাসরি সত্যনারায়ণের সিন্নির মতো ভোট ভাগ করে লোকসভা নির্বাচনে আপনার ভোটটা নষ্ট করবেন না, সরাসরি ভোট দিন, বিজেপিকে ভোট দিন। এই যে বলছেন বিজেপিকে ভোট দিন, কিন্তু এইখানেই যে বিষয়টা উত্থাপিত হচ্ছে যে একেবারে একচেটিয়া ভোট হবে, আপনারা বলছেন এবারে 400 সিট হবে, এই সমস্ত বিষয়গুলো যখন সামনে আসছে বিরোধী কণ্ঠস্বর তো কোথাও গিয়ে বিলুপ্ত হয়ে যাবে। তাহলে শুনুন, শাসকও আমরা, বিরোধীও আমরা। কোথাও যদি ভুল ত্রুটি হয় সেখানেও আমাদের দলের যে সমস্ত সংগঠন রয়েছে, শাখা সংগঠন রয়েছে, তারাও সরকারের বিরুদ্ধে কথা বলে। গণতন্ত্রের যে অস্তিত্ব রয়েছে সেটাও আপনি বুঝতে পারবেন। কিন্তু বিরোধীরা কি করছে? বিরোধীরা তো এখন জর্জ সরোসের এজেন্ট হয়ে বসে রয়েছে। কোন বিরোধীকে আপনি দেখেছেন গঠনমূলক বিরোধিতা করতে? এতদিন অবধি আপনারা বিরোধীদের বলতে শুনতেন যে রাম মন্দির বানাতে দেবো না, কংগ্রেস বলতো রাম মন্দির হতে দেবো না, সিপিএম বলতো রাম মন্দির হতে দেবো না। এখন আবার দেখুন কি সুন্দর কথা, রাম মন্দির হচ্ছে, কি ভালো কি ভালো, কি সুন্দর, আমরা তো চেয়েছিলাম রাম মন্দির হোক। এরা কি মানে, এদের কোনো ডবল স্ট্যান্ডার্ডের আপনি তো সীমা দেখবেন না। এদেরকে ভোট দিয়ে লাভটা কী হবে মানুষকে? বিরোধীদের মানে যদি মানুষের কথাও তুলে ধরতে হয়, আমি বলছি সুকান্ত মজুমদার 400টা প্রশ্ন লোকসভার বুকে দাঁড়িয়ে করেছে, 400টার মধ্যে 260টা প্রশ্ন করেছে এই কাজটা বিলম্ব হচ্ছে কেন, ওই কাজটায় দেরি হচ্ছে কেন, এইটা কবে শেষ হবে, এইভাবে এক একটা প্রশ্ন করেছে। সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন, সরকারকেই জিজ্ঞাসা করেছেন। সেটা কি করেছেন? বিজেপির সাংসদ করেছেন, আমাদের শ্রদ্ধেয় রাজ্য সভাপতি করেছেন। তৃণমূল কংগ্রেস কি করেছে? 22খানা তো সাংসদ দিয়েছিলেন, কটা প্রশ্ন করেছে? প্রশ্ন মানে কোশ্চেন আওয়ার্সে বয়কট করে বেরিয়ে যায়, এমনি মুলতুবি প্রস্তাব তুলে বয়কট করে বেরিয়ে যায়। সুতরাং তো এরা তো কোনো গঠনমূলক বিরোধিতার কাজই করে না, বিরোধী কণ্ঠস্বর হবে কি করে এরা? পশ্চিমবঙ্গে দুর্নীতির দামামাবাজিও, পঞ্চায়েত নির্বাচনে চোর মুক্ত পঞ্চায়েতের ডাক দিয়েও বিজেপি মুখ থুবড়ে পড়লো। এরপরে লোকসভা নির্বাচন আসার আলো দেখতে পাচ্ছেন। 18 সালের পঞ্চায়েতে আমরা কটা আসন জিতেছিলাম? 18 সালে আমরা 5000 মতো সিট পেয়েছিলাম। তারপরে আমরা 18টা আসন জিতেছি 19 সালের নির্বাচনে। এবার আমরা 11,000 জিতেছি, 11,000 বুথে। আর আপনারাই তো দেখিয়েছেন যে 60 জন মানুষকে বাংলার মাটিতে পঞ্চায়েত নির্বাচনে রক্ত ঝরিয়ে প্রাণ দিতে হয়েছে। বিজেপির কর্মীরা, বসিরহাটের বিজেপির কর্মীরা যাচ্ছে আমরা নমিনেশন দেব, পুলিশের সামনে তৃণমূলের গুন্ডারা মেরে তাকে ভাগিয়ে দিচ্ছে, এই শাহজাহান বাহিনীগুলো। তো তাহলে তার মধ্যে পঞ্চায়েত নির্বাচনটাকে ধরেন 11,000 বুথে আমরা রক্ত দিয়ে জিততে হয়েছে। আমাদের এক একটা বিন্দু বিন্দু করে রক্ত পড়েছে, নেতা কর্মী সাংসদ বিধায়করা রক্ত দিয়েছে, তার বিনিময়ে এক একটা ভোট হয়েছে। পঞ্চায়েত নির্বাচনকে কখনো যদি আপনি একটা প্যারামিটার ধরেন, তাহলে আমার মনে হবে যে আপনি বাঙালি হিসেবে কোথাও নিজের সাথেই ঠিক করছেন না। না, আপনাদের দলের অমিত শাহ নাম্বার 2 তিনি বলে গিয়েছেন যে 35টা সিট হবে। কেন হবে না? একটা সময় বলা হতো উত্তরপ্রদেশে যে মিলে মুলায়ম কাশি রাম হাওয়া মে উড় গয়া জয় শ্রীরাম, স্লোগান দেওয়া হতো যে জয় শ্রীরাম কখনো উত্তরপ্রদেশে থাকবে না। আমরা বলেছিলাম 300 পার হবে, 300 পার উত্তরপ্রদেশে হয়েছে। আমরা এখানে ক্যাটাগরিক্যালি বলেছিলাম 14 সালে যে আমরা একক মেজরিটি পাবো, আমরা একক মেজরিটি পেয়েছি। তারপর বলা হয়েছিল 19 সালে আপকি বার 300 পার করে দেখিয়েছি, এবার বলছি আপকি বার 400 পার করে দেখাবো। বিজেপি পারে, যেটা বলে সেটা, আমাদের ওই ফাঁকা আওয়াজ নয়। 2019 বিজেপি ফিনিশ, 42-এ 42 এই স্লোগান তুলে মমতা ব্যানার্জি ভবানীপুরের যে বুথে ভোট দিতে যান সেই বুথে হেরেছেন। সুতরাং আমরা করে দেখাই, তৃণমূলের কথার কোনো গুরুত্ব নেই। সিপিএমের যে যুব বাহিনী তারা দেখা গেলো ডিওয়াইএফআই ডাকে এত বড় একটা ব্রিগেড সংগঠিত হলো, বিজেপির যুব মোর্চা ডাকলে এত বড় একটা ব্রিগেড সংগঠিত হবে? এত মানুষ আসবেন? আজকের দিনে বিরোধী দল বিজেপি আজকের দিনে দাঁড়িয়ে যুব মোর্চা গোটা পশ্চিমবঙ্গে যে পরিমাণে
এই যে নবমতদাতা কার্যক্রম করেছেন আমাদের রাজ্য সভাপতি ডক্টর ইন্দ্রনীল খানের নেতৃত্বে, সেটা একটু দেখুন না। ব্লকে ব্লকে কি হয়েছে, আমরা যখন গ্রাম সম্পর্ক অভিযান করেছিলাম ব্লকে ব্লকে কিভাবে মানুষ রেসপন্স পেয়েছিল দেখুন না। আর শুনুন, ব্রিগেড ভরানোর আমি একটা কনসেপ্ট আপনাকে বলছি। ব্রিগেড ভরলেই যে ভোট বাক্স ভরবে সেটা তো হয় না, ব্রিগেডও ভরে, আবার তারপর দেখবেন যখন ভোট বাক্স খোলে তখন সিপিএম শূন্যে ভরে যায়। এখন এইটার সাথে কোনো ভিড় একটা আলাদা কথা, ব্রিগেড ভরানো আলাদা কথা। মুম্বাইয়ের সব থেকে বড় ভিড় করে রাজ ঠাকরের দল মানসে, সেবারে আপনি দেখুন ওর কটা সিট পায়। ব্রিগেড ভরার সাথে কি সম্পর্ক? 11 সালে ঐতিহাসিক ব্রিগেড হয়েছিল, সিপিএম কটা সিট পেয়েছিল? সিপিএম তো হেরে গেছিল, হেরে ভূত হয়েছিল। কারণ সিপিএম বক্তব্য কি সিপিএমের? সিপিএম বলছে পশ্চিমবঙ্গের মাটিতে চোর ধরো জেল ভরো, মোহাম্মদ সেলিম মীনাক্ষী দিরা বলছে। আর ইয়েচুরি ডিরা যারা দিল্লিতে গিয়ে বলছে চোর ধরো জোট গড়ো, অভিষেক আমার পাশে, মমতা আমার পাশে। কারণ কি? ক্ষমতা পেতে হবে। এতদিন বলতেন লালু চোর, লালু কনভিক্টেড আসামি। তারপর যেই লালু বললেন এই একটা সিট দেবো, আসবি সরকারে, একদম দেখবেন দৌড় করে গিয়ে বিহারের সরকারে ঢুকে গেল। এদের হচ্ছে হলো ক্ষমতা। কালকে বলে দিক মমতা ব্যানার্জি 5টা সিট সিপিএমকে দেবো, সিপিএম বলবে বৃহত্তর স্বার্থে। আমরা বৃহত্তর স্বার্থ শুনে আসছি স্বাধীনতার আগে থেকে, বৃহত্তর স্বার্থে দেশভাগ হবে, বৃহত্তর স্বার্থে কংগ্রেসের সাথে থাকবো, বৃহত্তর স্বার্থে ইউপিএ ছেড়ে পালাবো। আবার বলবেন বৃহত্তর স্বার্থে আমরা তৃণমূলের সাথে জোট করছি। এদের কথার কোনো গুরুত্ব আছে? মানুষকে এমনি এমনি বোকা যে ওদেরকে শূন্য করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেই দিলেন যে তিনি একা লড়বেন, তাহলে কি দেখছেন জোটের ভবিষ্যৎ কি দেখছেন? জোটের পিন্ডি চটকে গেছে, ইন্ডি জোট বলে আর কিছু নেই। শুনুন, এটা খুব স্বাভাবিক কথা। ইউপিএ 1 দেখুন, সিপিএম আর কংগ্রেস সাথে এলো, বললো যে আমরা 5 বছর সরকার দেব। 5 বছর কি 3 বছর চললো না, সিপিএম ইউপিএ সরকার থেকে বেরিয়ে গেল। তারপর আবার তৃণমূল আর কংগ্রেস এলো, ইউপিএ 2, আবার 3 বছর হলো না, তৃণমূল কংগ্রেসের থেকে বেরিয়ে গেল। প্রধানমন্ত্রী আপনি কেমন চান? আপনার দলের প্রধানমন্ত্রী জোট শরিকদের সামলাবেন? লালু এসো 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 এসো, এই মমতা দি এসো 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 এসো, এই 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 কোথায় গেল ইয়েচুরি এসো এসো এসো, এইটা করবে না। আর এই সুযোগে আপনি দেখেছেন পাকিস্তান থেকে আসতো 26/11 মুম্বাইয়ে 150 জনকে খুন করে দিয়ে চলে যেত, পাটনায় ব্লাস্ট করিয়ে 40 জনকে মেরে দিয়ে চলে যেত। কারণ দেশের প্রধানমন্ত্রী তো জোট সঙ্গীদের সামলাতে ব্যস্ত। আর এখন দেখছেন স্থায়ী শক্তিশালী নির্ণায়ক সরকার। এখন পাকিস্তান আগে কাশ্মীর চাইতো, এখন তারা রুটি চাইছে। এই তো হচ্ছে। আর এই যে পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের প্রাককালে যখন এই যে রাম মন্দির উদ্বোধন হবে, এরপরে পশ্চিমবঙ্গে কতটা প্রভাব পড়বে বলে মনে হচ্ছে? পশ্চিমবঙ্গ তো রামচন্দ্রের মাটি। এই মাটিতে তো শ্রীরামচন্দ্রের হাত ধরে যে অকাল বোধন হয়েছিল, মহামায়ার আরাধনা হয়েছিল, সেই মাটি। এই মাটিতে একবার বোঝানো হয়েছিল দীর্ঘদিন ধরে যে না, রামের সাথে বাঙালির কোনো অস্তিত্ব নেই, রামের সাথে বাঙালির কোনো সম্পর্ক নেই, রাম বহিরাগত। কিন্তু মার্কস কিন্তু এই মাটির একদম একদম পশ্চিমবঙ্গে খেয়েছে, কলেজ স্ট্রিটে পড়াশুনো করেছে, বাগবাজার ঘাটে প্রেম করেছে। মার্কস হচ্ছে এই উত্তর কলকাতার ছেলে, কিন্তু রামচন্দ্র বহিরাগত। এইভাবে একটা ভুল বোঝানোর একটা 34 বছরের বাম ইকোসিস্টেম চেয়েছে। তো তারপরে তো মানুষ আজকে দেখতে পেয়েছে আজকে গোটা পশ্চিমবঙ্গ রামময় হয়ে গেছে। রাম মন্দির ইস্যুতেই ভোট হবে, রামের পক্ষেই থাকবে। ভূত পিশাচ নিকট নেবি আবে, মহাবীর জব নাম শোনাবে। সুতরাং এই সমস্ত চোর জোচ্চোর যারা রামের নাম শুনলে ভয় পায় তাদেরকে মানুষ ভোট দেবে না।